মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে যদি আপনার মন আপনার গোলাম হয়ে যায় তাহলে আপনি কি না করতে পারেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনের সবচেয়ে বড় লড়াই বাইরের দুনিয়ার সাথে নয়, বরং আপনার নিজের মনের সাথে? সকালে ঘুম থেকে উঠতে মন চায় না, নতুন কিছু শিখতে মন চায় না, খারাপ অভ্যাস ছাড়তে মন চায় না, রাগ চলে আসে, মন ভটকে যায়, কাজ করতে মন চায় না, আর তারপর দিনের শেষে অনুশোচনা হয় যে আজও নিজের কাছে হেরে গেলাম। কখনো ভেবেছেন এমনটা কেন হয়? এই ভিডিওতে আমরা সেই গভীরতায় নামব যেখান থেকে এই পুরো খেলাটা শুরু হয়, আপনার মন থেকে। আর বিষয়টা শুধু বোঝার নয়, বিষয়টা হলো জেগে ওঠার, সত্যকে দেখার এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করার। কারণ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে সারা বিশ্ব জয় করে নিয়েছে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মনই সব কিছু, তুমি যা ভাবো তাই হয়ে যাও। এবার একটু ভাবুন, যদি আপনার মনই বারবার ভাবে যে আমি দুর্বল, আমি পারি না, আমার মনোযোগ বসে না, তাহলে সেই ভাবনা ধীরে ধীরে আপনার সত্য হয়ে যায়। আর এটাই হলো মনের সবচেয়ে বড় চাল। সে আপনার তৈরি করা অভ্যাস, ভাবনা এবং স্মৃতির গোলাম হয়ে যায় আর আপনাকেও গোলাম বানিয়ে দেয়। মন একটি বানরের মতো যা প্রতি মুহূর্তে লাফায়, কখনো ভবিষ্যতের চিন্তায় তো কখনো অতীতের অনুশোচনায়। আপনার সাথেও এমন হয়, তাই না? আপনি কিছু করতে বসেন আর হঠাৎ মন কোনো পুরনো কথা মনে করিয়ে দেয়, কোনো দুঃখ, কোনো ভুল, কোনো ভয়, আর তারপর আপনি সেখানেই আটকে যান, কিছুই করেন না। আপনার শরীর সেখানেই বসে থাকে, কিন্তু মন কোথায় থাকে কেউ জানে না। এবার ভাবুন তো, এই সেই মন যা আপনাকে মহান করে তুলতে পারে, যদি আপনি একে বুঝতে পারেন, একে সঠিক পথ দেখাতে পারেন। কারণ মন নিজে জানে না কোনটা ভালো কোনটা খারাপ। সে তো শুধু যে জিনিসটা আপনি বারবার বলেন সেটাকেই সত্যি বলে ধরে নেয়। যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি কিছু করতে পারি না, আমার মন লাগে না, আমার ভাগ্য খারাপ, তাহলে মন সেটাই বারবার বলবে, সেটাই পরিবেশন করতে থাকবে, আর আপনি তার মধ্যেই ডুবে যাবেন। কিন্তু এখন সময় এসেছে যে আপনি এই মনকে চিনুন, এর ব্যবহার বুঝুন, এর চালাকি ধরুন এবং একে নিজের অধীনে আনুন। মনোবিজ্ঞান বলে যে আমাদের ৯৫% সিদ্ধান্ত আমাদের অবচেতন মন, সাবকনশাস মাইন্ড থেকে নেওয়া হয়। অর্থাৎ আমরা যা ভাবি, যা অনুভব করি, তার বড় অংশ আমরা জানতেও পারি না, আর তারপরেও সেটাই আমাদের জীবনের দিশা ঠিক করে। অর্থাৎ যদি আপনি আপনার মনকে সঠিক প্রশিক্ষণ না দেন, তাহলে সে আপনার অনুমতি ছাড়াই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি কখনো যেতেই চাননি। এবার একটা কথা মনোযোগ দিয়ে বুঝুন, যদি আপনার মনই নিয়ন্ত্রণে না থাকে, তাহলে দুনিয়ার কোনো লক্ষ্য, কোনো সম্পর্ক, কোনো সাফল্য আপনাকে সন্তুষ্টি দিতে পারবে না। কারণ সেই সব কিছু উপভোগ করার জন্য সবার আগে যা প্রয়োজন তা হলো মনের স্থিরতা। আধুনিক বিজ্ঞানও এটাই বলে, মস্তিষ্কের ওয়ারিং আর ফায়ারিং। অর্থাৎ আপনি যেমন ভাবেন তেমনই আপনি হয়ে ওঠেন। প্রত্যেকবার যখন আপনি নেতিবাচক কিছু ভাবেন, আপনার মস্তিষ্ক সেই ভাবনার অভ্যেস করে ফেলে, আর এটাই আপনার পরিচয় হয়ে যায়। এবার একটু থামুন আর ভাবুন, আপনি কি সত্যিই আপনার মনের মালিক, নাকি আপনার মনই আপনাকে চালাচ্ছে? এটাই হলো সেই প্রশ্ন যা এই ভিডিওর শুরু। কারণ যতক্ষণ না আপনি এই প্রশ্নের উত্তর নিজে খুঁজে বার করবেন, ততক্ষণ বাইরের কোনো জ্ঞান, কোনো মোটিভেশন, কোনো পদ্ধতিই কাজে আসবে না। এই ভিডিওতে আমরা আপনার সামনে সেই রহস্য খুলতে চলেছি যার পরে আপনি জানবেন মনকে জেতা কাকে বলে এবং কিভাবে প্রত্যেক সাধারণ মানুষ তার মনের শক্তিকে জাগ্রত করতে পারে। আর মনে রাখবেন, মনকে জেতা কোনো একদিনের কাজ নয়। এটি একটি অভ্যেস, একটি যাত্রা, একটি যুদ্ধ যা প্রতিদিন লড়তে হয়। কিন্তু যদি আপনি এই যুদ্ধটা বুঝতে পারেন, তাহলে জয় নিশ্চিত। এখন আমরা সেই বিন্দুতে পৌঁছেছি যেখান থেকে আসল সফর শুরু হবে। এই সফরে আমরা জানব মনকে নিয়ন্ত্রণ করার ৫টি সবচেয়ে শক্তিশালী পদ্ধতি, যা কেবল আপনার চিন্তাভাবনাকেই বদলাবে না, বরং আপনার জীবনের দিশাই ঘুরিয়ে দিতে পারে। তাই এই ভিডিওটির সাথে থাকুন, কারণ এখন যা আসবে তা শুধু তথ্য নয়, জাগৃতি। প্রথম পদ্ধতি, ইতিবাচক আত্মকথোপকথন, পজিটিভ সেলফ টক। আপনি কি কখনো নিজেকে বলেছেন যে আমার দ্বারা হবে না, আমি সবসময় ভুল করি, এটা আমার ক্ষমতার বাইরে? যদি হ্যাঁ, তাহলে আজ এই ভিডিওটি পুরোটা দেখা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। কারণ যে ব্যক্তির সাথে আপনি সবচেয়ে বেশি কথা বলেন, সে অন্য কেউ নয়, আপনি নিজে। আর এই কথোপকথনই আপনার ভবিষ্যতের দিশা ঠিক করে। আমাদের মন যা ভাবে আমরা তাই হয়ে যাই। এই কথাটি শুধু কোনো মোটিভেশনাল ডায়লগ নয়, এটা বিজ্ঞানও বলে এবং ব্রহ্মজ্ঞানও বলে। মনকে নিয়ন্ত্রণ করার প্রথম শক্তিশালী পদ্ধতি হল ইতিবাচক আত্মকথোপকথন, অর্থাৎ নিজের সাথে ইতিবাচক কথা বলা।
এটা কোনো সাধারণ অভ্যেস নয়, এটা আপনার আত্মার সাথে সরাসরি সংবাদ। যখন আমরা প্রতিদিন নিজেদেরকে নেতিবাচক কথা বলি, যেমন আমি দুর্বল, আমার সাথেই এমন কেন হয়, আমি কিছু জানি না, তখন আমাদের অবচেতন মন সেই কথাগুলো সত্যি বলে মানতে শুরু করে। তারপর সেই কথাগুলোই আমাদের অভ্যেস হয়ে যায়, আমাদের চিন্তা হয়ে যায়, আর ধীরে ধীরে আমাদের ভবিষ্যতও সেরকমই হতে শুরু করে। মনোবিজ্ঞান বলে যে আমাদের অবচেতন মন প্রত্যেকটা কথা রেকর্ড করে, যা আমরা নিজেদেরকে বারবার বলি। তাই যদি আপনি নিজেকে বারবার বলেন আমি হেরে যাব, তাহলে আপনার চিন্তা হেরে যাওয়ার মতো হয়ে যাবে। আর যদি আপনি রোজ নিজেকে বলেন আমি করতে পারি, আমি শিখতে পারি, আমার নিজের ওপর বিশ্বাস আছে, তাহলে আপনার মস্তিষ্ক সেই দিকেই কাজ করতে শুরু করবে, সফলতার দিকে। এই আত্মকথোপকথনের প্রভাব কেবল আপনার আত্মবিশ্বাসের ওপরই পড়ে না, বরং এটি আপনার শরীরের শক্তি, আপনার সিদ্ধান্ত এবং আপনার দৃষ্টিশক্তি পর্যন্ত প্রভাবিত করে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মনই সবকিছু, তুমি যেমন ভাবো তেমনই হয়ে যাও। তার এই কথা আজকের বিজ্ঞানের সাথেও মেলে। পজিটিভ সেলফ টক আমাদের নিউরনগুলোকে নতুন পথ তৈরি করতে বাধ্য করে। অর্থাৎ যখন আপনি বারবার নিজের সাথে ভালো কথা বলেন, তখন আপনার মস্তিষ্ক নতুন সম্ভাবনার জন্য খুলতে শুরু করে। এবার প্রশ্ন ওঠে, এই ইতিবাচক আত্মকথোপকথন কিভাবে করতে হবে? সবার আগে প্রতিদিন সকালে উঠেই নিজের সাথে একটা কথা অবশ্যই বলুন, আজ আমি আগের থেকে ভালো আছি এবং প্রতিদিন এগিয়ে যাচ্ছি। এই ছোট ছোট বাক্যগুলো আপনার দিনের দিশা ঠিক করে দেয়। দ্বিতীয়ত, যখনই কোনো কাজ কঠিন মনে হবে, তখন নিজেকে এটা বলবেন না যে আমার দ্বারা হবে না, বরং বলুন এটা একটা চ্যালেঞ্জ এবং আমি এটাকে শেখার সুযোগ হিসাবে দেখছি। এই ভাবনা আপনার ভয়কে কমিয়ে দেয়। তৃতীয়ত, যদি কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করেন, তাহলে সেই মুহূর্তে নিজেকে বলুন আমি শিখছি, ভুল আমার পরিচয় নয়। এই আত্মস্বীকৃতি আপনার মনকে বোঝা থেকে মুক্ত করে। দুনিয়াতে কোনো সাফল্য ততক্ষণ আসে না যতক্ষণ না আপনি নিজের উপর বিশ্বাস করতে শেখেন। আর এই বিশ্বাস তখনই তৈরি হয় যখন আপনি নিজের সাথে কথা বলতে শুরু করেন ইতিবাচকভাবে। এখন এখানে আরও একটা কথা বোঝা খুব জরুরি। ইতিবাচক আত্মকথোপকথনের মানে এটা নয় যে আপনি সব পরিস্থিতিতে নিজেকে মিথ্যা কথা বলবেন, বরং এর অর্থ হল নিজের ভেতরের সত্যকে দেখা, বোঝা এবং তাকে উন্নত দিকে চালিত করা। যদি আপনি কোনো দুর্বলতা চিহ্নিত করেন, তাহলে নিজেকে বলুন হ্যাঁ, এটা আমার দুর্বলতা, কিন্তু আমি এটা শুধরে নিতে পারি। শুধু এই ভাবনাটাই আপনাকে প্রতিদিন এক নতুন স্তরে নিয়ে যাবে। এই অভ্যাসটি গ্রহণ করার জন্য আপনি একটি ছোট্ট অনুশীলন করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের সাথে ৩টি ইতিবাচক কথা বলুন, যেমন আজ আমি নিজের ওপর কাজ করেছি, আমি এগিয়ে যাচ্ছি, আমি নিজেকে ভালোবাসি। এই কথাগুলো ছোট মনে হলেও এই ছোট কথাগুলোই আপনার ভেতরের যুদ্ধ জিততে সাহায্য করে। বুদ্ধ বলেন, খুশি আমাদের নিজেদের চিন্তার উপর নির্ভর করে। তাই যদি আপনার চিন্তা নিজের সম্পর্কে নেতিবাচক হয়, তাহলে আপনার জীবনের প্রতিটি কোণ দুঃখজনক মনে হবে। কিন্তু যদি আপনি নিজের ভেতরে ইতিবাচক শক্তি যোগান, তাহলে কঠিন পরিস্থিতিও সাধারণ মনে হবে। এবার মনোযোগ দিন। এটা তো ছিল প্রথম পদ্ধতি, মনকে নিয়ন্ত্রিত করার শুরু। এই যাত্রায় আরও গভীরতা রয়েছে। আর এখন আমরা প্রবেশ করব দ্বিতীয় পদ্ধতিতে, যা আপনার মনকে স্থিরতা এবং গভীরতা প্রদান করবে, যাতে আপনি কেবল ইতিবাচক ভাববেন না, বরং অনুভব করবেন আত্মিক শক্তি। দ্বিতীয় পদ্ধতি, লক্ষ্য নির্ধারণ, গোল সেটিং। আপনি কি কখনো ভেবেছেন মন কেন ভটকায়? আমরা কেন প্রায়শই একটা কাজ শুরু করি কিন্তু মাঝপথেই ছেড়ে দেই? কেন আমাদের মন কখনো অতীতের স্মৃতিতে জড়িয়ে থাকে, তো কখনো ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে? এর পেছনে একটা গভীর কারণ রয়েছে, অস্পষ্টতা। মন দিশা তখনই পায় যখন সে জানে তাকে কোথায় যেতে হবে। আর যখন এই দিশা থাকে না, তখন মন ঠিক সেই ঘোড়ার মতো হয়ে যায়, যা খোলা মাঠে উদ্দেশ্যহীনভাবে দৌড়াচ্ছে, কোনো গন্তব্য ছাড়াই। তাই মনকে নিয়ন্ত্রিত করার দ্বিতীয় শক্তিশালী পদ্ধতি হল লক্ষ্য নির্ধারণ। হ্যাঁ, স্পষ্ট, বাস্তবমূলক এবং প্রেরণাদায়ক লক্ষ্য। যে মানুষ নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করে নিয়েছে, তার মন নিজে থেকেই অনুশাসিত হয়ে যায়। গৌতম বুদ্ধ একবার বলেছিলেন, যদি কোনো ব্যক্তি একটি তীরকে লক্ষ্যে ছোড়ে, তাহলে সে আগে জানে লক্ষ্যটা কোথায়। ঠিক সেইভাবেই জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মানুষকে প্রথমে নিজের লক্ষ্য জানতে হয়। এই কথা শুধু বৌদ্ধ দর্শনেই নয়, আধুনিক মনোবিজ্ঞানও পরিষ্কারভাবে বলা হয়েছে। মনোবিজ্ঞানীরা বলেন যে যখন আপনি স্পষ্ট লক্ষ্য তৈরি করেন, তখন আপনার মস্তিষ্ক একটি কেন্দ্রবিন্দু খুঁজে পায়। এই কেন্দ্রবিন্দু মস্তিষ্ককে একই দিকে ভাবতে, পরিকল্পনা করতে এবং পরিশ্রম করতে প্রেরিত করে। ঠিক যেমন জিপিএস লোকেশন না দিলে রাস্তা দেখাতে পারে না, সেইভাবেই লক্ষ্য ছাড়া আপনার মন আপনাকে কোথাও নিয়ে যাবে না, বা এমন কোনো জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি কখনো যেতেই চাননি। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এটি আমাদের মস্তিষ্কের একটি বিশেষ সিস্টেম, যা আমাদের কেবল সেই জিনিসগুলোর ওপর মনোযোগ দিতে সাহায্য করে যা আমাদের লক্ষ্যের সাথে যুক্ত। উদাহরণস্বরূপ, যদি আপনি ভাবেন যে আমাকে একজন লেখক হতে হবে,
তাহলে হঠাৎ করেই আপনি বই, লেখালেখি সম্পর্কিত তথ্য এবং সুযোগ নিজেই দেখতে শুরু করবেন। এটা কোনো জাদু নয়, এটা আপনার লক্ষ্য এবং মস্তিষ্কের আপসী বোঝাপড়া। अब सवाल ये है कि लक्ष्य कैसा होना चाहिए। অনেক সময় মানুষ খুব বড় বড় লক্ষ্য তৈরি করে, কিন্তু সেগুলো এতটাই অস্পষ্ট এবং অপরিকল্পিত হয় যে মস্তিষ্ক সেগুলো বুঝতেই পারে না। তাই প্রথম পদক্ষেপ হল নিজের লক্ষ্যকে স্পষ্ট এবং বাস্তবসম্মত বানানো। যেমন আপনি যদি বলেন আমাকে সফল হতে হবে, তাহলে এটা খুবই অস্পষ্ট লক্ষ্য। কিন্তু যদি আপনি বলেন আমাকে আগামী 6 মাসের মধ্যে একটি বই লিখতে হবে বা আমাকে 1 বছরের মধ্যে একটি ছোট ব্যবসা শুরু করতে হবে, তাহলে আপনার মস্তিষ্ক সেই লক্ষ্যটি ধরতে পারে। এখানে আরও একটা কথা বোঝা জরুরি। লক্ষ্য কেবল মস্তিষ্ককে দিশা দেয় না, বরং ভাবনাত্মক শক্তিও যোগান দেয়। যখন আমরা একটি লক্ষ্য তৈরি করি এবং তা পাওয়ার কল্পনা করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক রাসায়নিক নিঃসৃত হয়। এই রাসায়নিক আমাদের আনন্দ, প্রেরণা এবং একটি ইতিবাচক শক্তি দেয়। অর্থাৎ লক্ষ্য কেবল মনকে নিয়ন্ত্রণ করে না, বরং তাকে চলার জন্য সঠিক প্রেরণাও দেয়। এখন আরও একটা প্রশ্ন ওঠে, একটা লক্ষ্যই কি যথেষ্ট? উত্তর হল না। লক্ষ্যের বিভাজন থাকা উচিত। দীর্ঘমেয়াদী লং টার্ম, মধ্যমেয়াদী মিড টার্ম এবং স্বল্পমেয়াদী শর্ট টার্ম। কারণ যখন আমরা খুব দূরের একটি লক্ষ্য তৈরি করি এবং তার মাঝে কোনো ধাপ রাখি না, তখন আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে এবং বলে এখনও অনেক দূর, পরে শুরু করব। তাই ছোট ছোট ধাপ থাকা জরুরি, যাতে মন প্রতিটি ধাপে সন্তুষ্টি এবং অগ্রগতির অনুভব পায়। যখন আপনি একটি লক্ষ্য ঠিক করেন এবং তার উপর কাজ শুরু করেন, তখন আপনার মন নিজেই বাধাগুলোকে প্রত্যাখ্যান করতে শুরু করে। যখনই আপনার মনোযোগ ভটকাবে, মস্তিষ্ক আপনাকে মনে করিয়ে দেবে যে আমাদের লক্ষ্য এখনো বাকি আছে। আর यहीं से शुरू होता है मन पर नियंत्रण। এবার ভাবুন, যে মন নিজেকে একটি দিশায় বেঁধে নিয়েছে, সে কতটা শক্তি উৎপাদন করতে পারে। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন আপনি কোনো জরুরি কাজে পুরো মন দিয়ে লেগে থাকেন, তখন আপনার খিদে, তৃষ্ণা, ক্লান্তি কিছুই মেহসুস হয় না। কেন? কারণ লক্ষ্য আপনার মনকে পুরোপুরিভাবে ফোকাস করে দিয়েছে। এই শক্তি যদি প্রতিদিনের অভ্যেসে পরিণত হয়, তাহলে আপনার জীবন সেই রূপ নিতে পারে যার কল্পনা আপনি হয়তো শুধু স্বপ্নেই করেছেন। আজকের সময় সবচেয়ে বড় রোগ কি? ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিস্ট্র্যাকশন। আর এই সব কিছুর ইলাজ হল লক্ষ্য। লক্ষ্য ঠিক করে নিন, আর তারপর দেখুন আপনার মন কিভাবে নিজে থেকেই অনুশাসিত হয়ে ওঠে। সে প্রত্যেকটা জিনিস যা আপনার সময় নষ্ট করছে, সেগুলোকে অদরকারি মনে করতে শুরু করবে। মন বারবার আপনাকে টেনে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এটা কোনো চমৎকার নয়, এটা মনকে দিশা বদলানোর কৌশল। এবার ভাবুন, যদি একটা ছোট চুম্বক লোহার সূচকে টানতে পারে, তাহলে একটা সুস্পষ্ট এবং শক্তিশালী লক্ষ্য আপনার মনকে কতটা টানতে পারে। যে মন এতদিন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল, তা ধীরে ধীরে সেই চুম্বকের দিকে অর্থাৎ লক্ষ্যের দিকে আকর্ষিত হতে শুরু করবে। গৌতম বুদ্ধ বলেছিলেন, মন অত্যন্ত চঞ্চল, কিন্তু যদি তাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সে তোমার সবচেয়ে বড় শত্রুকেও বন্ধু বানাতে পারে। এই সাধনার প্রথম চরণ ছিল আত্মকথোপকথন এবং দ্বিতীয়টি লক্ষ্য নির্ধারণ। এই দুটি পদ্ধতি মিলে আপনার মনকে ভিতর থেকে নতুনভাবে প্রশিক্ষণ দেয়। তারা তাকে এমন এক নতুন পথে চলতে শেখায়, যেখানে দিশা আছে, উৎসাহ আছে এবং স্পষ্টতা আছে। তো যদি আপনি চান যে আপনার মন আপনার কথা শুনুক, তাহলে সবার আগে তাকে বলুন কোথায় যেতে হবে। তারপর দেখুন সে কিভাবে নিজেই রাস্তা তৈরি করে। আর यहीं से शुरू होती है वास्तविक आत्मशक्ति की यात्रा। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের মন সবচেয়ে বেশি চিন্তিত কখন হয়? যখন আমাদের কাছে সময়ের কোনো পরিকল্পনা থাকে না, যখন আমরা প্রত্যেকটা কাজ পিছিয়ে দিই, যখন দিনরাত শুধু দৌড়াদৌড়িতে কেটে যায় কিন্তু মন শান্তি পায় না, তখন আসলে সময়ের নয়, বরং সেই সময়ের ব্যবস্থাপনার। আর এখান থেকেই শুরু হচ্ছে মনকে নিয়ন্ত্রণে রাখার তৃতীয় শক্তিশালী পদ্ধতি, সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। আজ আমরা যে দুনিয়ায় বাস করছি, সেখানে ব্যস্ত থাকাটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু ব্যস্ত থাকা আর ব্যস্ততার সঠিক ব্যবস্থাপনা করা, এই দুটো কিন্তু এক জিনিস নয়।
যদি আপনি সারা দিন অনেক কিছু করতে থাকেন কিন্তু শেষে ক্লান্ত হয়ে পড়েন এবং নিজের উপরই রেগে যান, তাহলে বিশ্বাস করুন আপনি সময়কে চালাচ্ছেন না, সময় আপনাকে চালাচ্ছে। আর যখন সময় আমাদের চালাতে শুরু করে, তখন মন নিজে থেকেই অস্থির, চিন্তিত এবং ক্লান্ত অনুভব করে। আমাদের মস্তিষ্ক তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন সে জানে পরবর্তী পদক্ষেপ কী। মন দিশা চায়, স্পষ্টতা চায়, আর সেই স্পষ্টতা আসে ভালো সময় ব্যবস্থাপনা থেকে। যখন আপনি প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেন, যখন আপনি জানেন কোন কাজ কখন করতে হবে, তখন আপনার মন নিজে থেকেই শান্ত থাকে। কারণ সে জানে এখন কিছুই অনিয়ন্ত্রিত নয়। সময় ব্যবস্থাপনা শুধু ঘড়ির কাঁটা দেখার নাম নয়, এটি একটি বিজ্ঞান, একটি কলা এবং সঙ্গে একটি সাধনা। যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি শুধু আপনার দিনকেই নয়, আপনার জীবন, আপনার ভাগ্য এবং আপনার মনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাচীন ব্রহ্মজ্ঞানের দিকে তাকালে বেদ এবং উপনিষদেও সময়কে সবচেয়ে বড় গুরু বলা হয়েছে। বেদে বলা হয়েছে কালো হি পরামং বলম, অর্থাৎ সময়ই সবচেয়ে বড় শক্তি। যে এই শক্তির সাথে চলতে শিখে যায়, তার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব থাকে না। গৌতম বুদ্ধ সময়ের গুরুত্ব খুব ভালো করে বুঝতেন। তিনি এক জায়গায় বলেছিলেন, যে ব্যক্তি এক মুহূর্ত বৃথা নষ্ট করে না, সে জীবনকে পরিপূর্ণভাবে বাঁচে। বুদ্ধের মতে জীবনের আসল শান্তি তখনই সম্ভব যখন আমরা প্রতিটি মুহূর্তে সচেতন থাকি, প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করি। তিনি আরও একটি অদ্ভুত কথা বলেছিলেন, ভবিষ্যতের চিন্তা করো না, অতীতের অনুশোচনায় ডুবে থেকো না, বর্তমান মুহূর্তে বাঁচো, কারণ এখানেই জীবন। সময় ব্যবস্থাপনা আমাদের বর্তমানে মনোনিবেশ করতে শেখায়। যখন আমরা আমাদের কাজগুলোকে সময় মতো ভাগ করে নিই, তখন আমরা আমাদের মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে বাঁচায়। এতে মন না অতীতের গলিতে ভটকায়, না ভবিষ্যতের অনিশ্চয়তায় উলঝায়। সে স্থির হয়, জাগ্রত হয় এবং নিয়ন্ত্রণে আসে। আধুনিক সময় যদি কোনো ব্যক্তি বলে আমার কাছে সময় নেই, তাহলে সে আসলে বলতে চায় আমার কাছে অগ্রাধিকার ঠিক করার কৌশল নেই। কারণ সত্যিটা হলো আমাদের সবার কাছেই বিলে ২৪ ঘন্টা সময় থাকে। পার্থক্য শুধু এই যে কে কিভাবে তা ব্যবহার করে। কেউ সেই সময় দিয়ে নিজের স্বপ্নের মহল গড়ে তোলে, তো কেউ সেই সময়টা শুধু টালবাহানা আর আলস্যে নষ্ট করে। আর একটা মনস্তত্ত্ব গবেষণা বলে যে যখন কোনো ব্যক্তি নিজের কাজগুলোকে সঠিক সময়সীমার মধ্যে বেঁধে ফেলে, তখন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মনিয়ন্ত্রণ ৩৫% পর্যন্ত বেড়ে যায়। অর্থাৎ সময়ের সঠিক পরিকল্পনা শুধু কাজেই সাহায্য করে না, বরং মনোবল এবং মানসিক স্থিরতাও বাড়ায়। এবার ভাবুন, যদি প্রতিদিন সকালে উঠে আপনি শুধু এইটুকু জেনে যান যে আজকের দিনটা আপনার হাতে আছে এবং আপনাকে এমনভাবে বাঁচতে হবে যাতে সন্ধে তাক আপনার মন ক্লান্ত হয়ে নয়, বরং তৃপ্ত হয়ে ঘুমায়, তাহলে আপনার জীবন কতটা বদলে যাবে। আপনি নিজেই অনুভব করবেন যে মন আর ততটা নিয়ন্ত্রণহীন নয়, চিন্তার কোলাহল কমে আসছে এবং এক গভীর স্বচ্ছতা জন্ম নিচ্ছে। সময়কে সঠিকভাবে পরিচালনা করা আসলে নিজের সাথে করা সবচেয়ে বন্ধু প্রতিজ্ঞা, যে আমি আমার জীবনকে অমূল্য মনে করি এবং একে ইউঁহি বৃথা যেতে দেব না। আর যখন এই ভাবনা মনে দৃঢ় হয়ে যায়, তখন মনও সেই অনুযায়ী কাজ করে। সে আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করে। তো যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে চান, শান্ত, স্থির বানাতে চান, তাহলে নিজের দৈনন্দিন রুটিন নতুন করে তৈরি করুন। প্রতিটি ঘন্টার হিসাব রাখুন এবং সবচেয়ে গুরুত্ব, প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণ সচেতনতা এবং গভীরতার সাথে বাঁচার অভ্যেস করুন। যখন মন দেখবে আপনি সময়ের সম্মান করছেন, তখন সেও আপনাকে সম্মান করবে। এবার ভাবুন, যখন ভারতীয় মনস্তত্ত্ববিদগণ ধ্যানের কথা বলেন, তখন তারা শুধু কি পশ্চিমা ভাবধারায় বনিকজ হয়ে বলে দেন? না, বরং ভারতীয় সংস্কৃতিতে মহারিষি থেকে শুরু করে গৌতম বুদ্ধ পর্যন্ত সবাই ধ্যানের জন্য অনুপ্রেরণা দিয়ে গেছেন। গৌতম বুদ্ধ তার বিখ্যাত আনাপানসতি ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখিয়েছিলেন। তিনি বলতেন, যারা ধ্যান করে তারা নিজের মধ্যেই স্বর্গের স্বাদ পায়। আজকের আমাদের আলোচনা দেখুন, ব্রহ্মজ্ঞান, আত্মকথোপকথন, লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা এবং ধ্যান, এই সবকটি পদ্ধতি আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রধান পরিষদের পালাগুলো বলতে পারেন। সত্যি করে বলতে গেলে মনকে নিয়ন্ত্রণে রাখার উপায়গুলো একটা জিপিএস সিস্টেমের মতো। যখন আপনি জানেন কোথায় যেতে হবে এবং কিভাবে যেতে হবে,
তখন ভয়, ভ্রম আর চিন্তা কোনোটাই সুযোগ পায় না। আপনার মন ধীরে ধীরে আপনার কথা শুনতে শুরু করে এবং এই শিক্ষাই হল আসল আত্মশক্তির চলার পথ। যদি সেই শক্তির ব্যাপারে আরও জানতে চান, তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে আবার যোগাযোগ করুন। আর হ্যাঁ, আজকের এই পাঠ যদি আপনার জীবনে কোনো মূল্য যোগ করে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধ্যান হল আমাদের মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী উপায়। আর এটা কোনো বারোনা থালির গোল নয়, এটাই কোনো আলাদা কোনো সাধনা নয়, এটা কোনো সাইট মাস্টারের কোনো কৌশল নয়, এটা আমাদের আত্মারই দরজা। আর এতে ব্যক্তির ভাবনাত্মক প্রতিক্রিয়া উন্নত হয়। অর্থাৎ যে কথায় আগে আপনার খুব রাগ হতো, সেই কথাই হয়তো এখন আপনি হেসে উড়িয়ে দেওয়ার শক্তি পাবেন। যে চিন্তা আগে আপনার ঘুম কেড়ে নিত, সেটাই এখন আপনাকে গভীর ঘুম এনে দেবে। ধ্যান কোনো লোক দেখানো ব্যাপার নয়, এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া। আর এটা তখনই ফল দেয় যখন আপনি শ্রদ্ধা ও নিয়মানুবর্তিতার সাথে করেন। যেমন শরীরের জন্য ব্যায়াম জরুরি, তেমনি মনের জন্য ধ্যান একটি আবশ্যিকতা। এটি কোনো বিকল্প নয়, বরং মানসিক স্বচ্ছতার মূল ভিত্তি। এবার এক মুহূর্ত থামুন এবং নিজের ভেতরে উকি দিন, কোনো আওয়াজ ছাড়া, কোনো শব্দ ছাড়া, শুধু নিজের সাথে কয়েক মুহূর্ত কাটানোর চেষ্টা করুন। আপনি কি জানেন যে যখন আপনি গভীর ধ্যানে যান, তখন আপনি শুধু নিজের চিন্তাই বুঝতে পারেন না, বরং এটাও অনুভব করতে শুরু করেন যে আপনি সেই চিন্তা নন। আপনি তো সেই দর্শক যে প্রতিটি চিন্তাকে আসতে যেতে দেখছে। গৌতম বুদ্ধ ধ্যানকে জীবনের মূল বলেছেন। তিনি বলেছেন, ধ্যানই একমাত্র পথ যা দিয়ে তুমি তোমার ভেতরের আগুন নেভাতে পারো। তিনি বছরের পর বছর মৌন সাধনা করেছেন, নিজের চিন্তাকে পরখ করেছেন, এবং সেই গভীরতা থেকেই তিনি পৃথিবীকে বলেছেন যে মানুষের দুঃখ কোনো বাইরের কারণে হয় না, বরং তার মনের অস্থিরতাই তার সবচেয়ে বড় শত্রু। আর এই শত্রুকে হারানোর একমাত্র উপায় হল ধ্যান। বুদ্ধের মতে ধ্যান তোমাকে সাক্ষী বানায়। আর যখন তুমি সাক্ষী হয়ে যাও, তখন তুমি নিজের ভয়কে, নিজের ক্রোধকে, নিজের কষ্টকে বাইরে থেকে দেখতে পারো। আর এই দূরত্বই হল মুক্তির শুরু। আজ আমরা যতটা সময় বাইরের জিনিসপত্রে খরচ করি, মোবাইল স্ক্রলিং, টিভি দেখা বা অপ্রয়োজনীয় কথাবার্তা, যদি তার মধ্যে থেকে মাত্র 15 মিনিট নিজের জন্য, নিজের মনের জন্য দিই, তাহলে ভাবুন আমাদের জীবন কতটা বদলে যাবে। ধ্যান করার জন্য কোনো বিশেষ জায়গা বা পদ্ধতির প্রয়োজন নেই, শুধু শান্তি, একটা কোণ আর নিজেকে বোঝার সামান্য ইচ্ছা থাকলেই হবে। আপনি চাইলে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর মনোযোগ দিতে পারেন, চাইলে ওম উচ্চারণ করতে পারেন বা শুধু চুপ করে থাকতে পারেন। পদ্ধতি যাই হোক না কেন, ফলাফল একটাই মিলবে: শান্তি, গভীরতা এবং ভেতরের শক্তি। ধ্যান আমাদের শেখায় যে শান্তি বাইরে নয়, ভেতরেই আছে। ধ্যান আমাদের শেখায় যে সমাধান অন্য কেউ দেবে না, আমাদেরকেই খুঁজে বের করতে হবে। ধ্যান আমাদের শেখায় যে যতক্ষণ না তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করবে, ততক্ষণ কোনো কিছুই তোমাকে সম্পূর্ণ সন্তুষ্টি দিতে পারবে না, না ধনসম্পদ, না সম্পর্ক, না সাফল্য। আর শেষে সবচেয়ে জরুরি কথা, ধ্যান কোনো একবারের প্রয়োগ নয়, এটি একটি নিরন্তর যাত্রা। এই যাত্রায় আপনি যত এগোবেন, তত নিজেকে সেই রূপে চিনতে পারবেন যা আপনি আসলে। আপনি বুঝবেন আপনি শুধু একটা শরীর, একটা নাম বা একটা পরিচয় নন, বরং আপনি হলেন শুদ্ধ চেতনা, শুদ্ধ শক্তি। আর যখন এই বোধ জন্মায়, তখন মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কাজ মনে হয় না। তখন চিন্তা মুছে যায়, ভয় পালিয়ে যায়, তখন ভেতর থেকে আওয়াজ আসে, এখন তুমি মুক্ত। আর ঠিক এখান থেকেই আমাদের পরবর্তী পদ্ধতির শুরু হয়, যা এই শুদ্ধ চেতনাকে আরও গভীর থেকে চেনার দিকে আমাদের নিয়ে যাবে। যখন জীবনের ব্যস্ততা আমাদের ক্লান্ত করে দেয়, যখন চিন্তার কোলাহল এতটাই বেড়ে যায় যে নিজের মনের আওয়াজও শোনা কঠিন হয়ে যায়, তখন আমরা প্রায়ই মানসিক শান্তির খোঁজে ভটকি। সবাই এটাই ভাবে, কিভাবে মনকে নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে এই অস্থিরতা থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে জীবনকে আবার ভারসাম্যপূর্ণ করা যায়। আজ আমরা কথা বলছি সেই অনুসন্ধানের শেষ ধাপ নিয়ে,
মনকে নিয়ন্ত্রণ করার 5টি শক্তিশালী পদ্ধতির মধ্যে পঞ্চম পদ্ধতি নিয়ে, যা দেখতে সহজ কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অসীম শক্তি। এই পদ্ধতিটি হল শারীরিক ব্যায়াম। এবার আপনি হয়তো ভাববেন, এতে এমন বিশেষ কি আছে? সত্যিই কি শারীরিক ব্যায়ামে মন শান্ত হতে পারে? তো চলুন আজ আমরা এই বিষয়ে গভীরে আলোচনা করি, শুধু কথায় নয়, বিজ্ঞান, প্রাচীন জ্ঞান ও অভিজ্ঞতার তথ্যের ভিত্তিতে। সবার আগে এটা বুঝুন যে আমাদের মন আর শরীরের সম্পর্ক কতটা গভীর। যখন শরীরে কোনো পরিবর্তন হয়, তার সিধা অসর মনের ওপর পড়ে, আর যখন মনে কিছু চলে, শরীরও তার প্রভাব অনুভব করে। তাই যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে শরীরকে উপেক্ষা করা যাবে না। আধুনিক বিজ্ঞান বলে যে যখন আমরা ব্যায়াম করি, তা সে দ্রুত হাঁটা হোক, যোগ ব্যায়াম হোক, দৌড়ানো হোক বা কোনো খেলাধুলাই হোক, তখন আমাদের মস্তিষ্ক এন্ডরফিন নামক রাসায়নিক নিঃসরণ করে, যাকে ফিল গুড হরমোন বলা হয়। এটাই সেই রাসায়নিক যা আমাদের আরাম দেয়, তনাব কমায় এবং মনকে স্থির করে। এটাই কারণ যে যারা প্রতিদিন ব্যায়াম করে, তারা মানসিকভাবে বেশি স্থির, শান্ত এবং ইতিবাচক থাকে। এবার যদি আমরা প্রাচীন ব্রহ্মজ্ঞানের দিকে তাকাই, তাহলে বেদ ও উপনিষদেও বলা হয়েছে শরীরাধ্যং খলু ধর্ম সাধনম, অর্থাৎ এই শরীরই ধর্ম পালনের প্রথম সাধন। যখন শরীর সুস্থ থাকবে, তখনই মনও অনুশাসিত হবে এবং জীবনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। গৌতম বুদ্ধের জীবনেও এর বিশেষ গুরুত্ব দেখা যায়। বুদ্ধ তার শিষ্যদের শুধু ধ্যান আর উপদেশ দেননি, বরং তাদের নিয়মিত হাঁটা, শরীরকে সক্রিয় রাখা এবং শরীরের সাথে সাথে মনেরও যত্ন নেওয়ার শিক্ষা দিয়েছেন। জীবনে মধ্যম মার্গ অনুসরণ করো, এটা ছিল বুদ্ধের সবচেয়ে বড় সন্দেশ। না শরীরকে এতটা কষ্ট দাও যে তা ভেঙে পড়ে, আর না তাকে এতটা আরাম দাও যে সে অলস হয়ে যায়। ভারসাম্যই আসল সাধনা। মনোযোগ দিন, যখন আপনি ক্লান্ত, তনাবগ্রস্ত বা ক্রুদ্ধ থাকেন, তখন আপনার শরীর কেমন হয়ে যায়? আপনার শ্বাস দ্রুত চলতে থাকে, মাংসপেশি শক্ত হয়ে যায়, ঘুম উড়ে যায় এবং পেটে গণ্ডগোল শুরু হয়। এই সব শরীরের ভেতরের সংকেত যে মন ঠিক নেই। কিন্তু যেই আপনি ব্যায়াম করেন, শ্বাস গভীর হয়, শরীরে শক্তি দৌড়ায়, ঘুম ভালো হয় এবং মন হালকা লাগে। এর আরও একটা গভীর দিক আছে, যেটা খুব কম লোকই বোঝে। যখন আপনি ব্যায়াম করেন, তখন আপনি আপনার শরীরের সাথে যুক্ত হন। সেই মুহূর্তে আপনি বর্তমানে থাকেন, এখানে এবং এখন। এটাই হল বিইং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, যা ধ্যানের সবচেয়ে মূলনীতি। আর যখন আপনি এভাবে প্রতিদিন নিজের শরীরের সাথে উপস্থিত থাকেন, তখন ধীরে ধীরে আপনার মনও আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করে। ব্যায়ামের অর্থ শুধু জিমে যাওয়া বা ভারী ওজন তোলা নয়, এটা তো আপনার দৈনন্দিন জীবনের একটা অংশ হতে পারে। যেমন সকালের হাঁটা, সূর্য নমস্কার, প্রাচীন যোগাসনের অভ্যেস, এমনকি খেতে কাজ করাও এক ধরনের ব্যায়াম। প্রশ্ন এটা নয় যে আপনি কি করছেন, প্রশ্ন হল আপনি কতটা নিয়মানুবর্তিতা এবং কতটা শ্রদ্ধার সাথে করছেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আপনি আপনার শরীরকে প্রতিদিন উন্নত করেন, তখন আপনি অজান্তেই আপনার মনকেও এক নতুন দিশা দেন। মনকে নিয়ন্ত্রণ করা কোনো একদিনের কাজ নয়, এটি একটি যাত্রা, আত্মজ্ঞান, অনুশাসন এবং নিজের ভেতরের শক্তিকে চেনার যাত্রা। যখন আপনি নিজের মনকে বুঝতে শুরু করেন, তাকে দিশা দিতে শেখেন, তখন আপনি নিজেই অনুভব করবেন যে জীবনে কতটা শান্তি, স্বচ্ছতা এবং শক্তি এসে গেছে। আজ থেকেই ছোট করে শুরু করুন, ধ্যান করুন, নিজের শ্বাসের উপর মনোযোগ দিন, নিজের চিন্তাকে দেখুন এবং প্রতিদিন নিজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন। একদিন, দুদিন, এক সপ্তাহ, আর ধীরে ধীরে আপনি নিজের ভেতরের সেই নীরবতা অনুভব করবেন যা এতদিন বাইরের দুনিয়ার কোলাহলে হারিয়ে গিয়েছিল। আর মনে রাখবেন, মনের ওপর জয়ই জীবনের সবচেয়ে বড় জয়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এর থেকে কিছু শিখতে পেরে থাকেন, যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদের প্রেরণা দেয়
যে আমরা আপনার জন্য আরও গভীর এবং অর্থপূর্ণ জ্ঞান নিয়ে আসি। আমাদের উদ্দেশ্য শুধু ভিডিও বানানো নয়, বরং আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনা। তো আমাদের সাথে যোগ দিন এই আত্মবিকাশের যাত্রায়, কারণ আগামী ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করতে পারে। ধন্যবাদ। শান্ত থাকুন, জাগ্রত থাকুন এবং নিজের ভেতরের শক্তিকে চিনতে থাকুন।